দর্শক স্বাগত জানাচ্ছি টিভেন24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন হাওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমার সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন নিউ জার্সির মনমাউথ ইউনিভার্সিটির স্কুল অফ সোশ্যাল সায়েন্সের সোশ্যাল ওয়ার্কের ডিন প্রফেসর ডক্টর গোলাম মাদবর এবং বাংলাদেশ ল সোসাইটি ইউএস এর জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রশিদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই দেশের ভিতরে এবং বাইরে যা ঘটছে। মূলত আমেরিকা সবশেষ যে বিষয়টি প্রচুর আলোচনা হচ্ছে সেটাকে অনেকটা বলা যেতে পারে সিগন্যাল কেলেঙ্কারি, অর্থাৎ সিগন্যাল অ্যাপস ব্যবহারের মাধ্যমে ইয়েমেনে আমেরিকার হামলার বিষয়ে যে আলোচনা ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা করেছিলেন সেটি ফাঁস হয়ে গেছে। দ্য আটলান্টিক সেটি ফাঁস করে দিয়েছে। যদিও যারা এই অ্যাপে কথোপকথনে জড়িত ছিলেন তাদের দাবি যে গুরুত্বপূর্ণ অর্থাৎ রাষ্ট্রীয় নিরাপত্তা জনিত গুরুত্বপূর্ণ কোনো আলাপ তারা করেননি, কিন্তু দ্য আটলান্টিকের এডিটর আজকে সবশেষ পুরো আলাপ চাইতাটি প্রকাশ করে দিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে অনেক সেন্সিটিভ ইস্যু আলোচনা হয়েছে। আমি প্রফেসর ডক্টর গোলাম মাদবর আপনার কাছে জানতে চাই, এই ধরনের প্রেক্ষিতে অর্থাৎ রাষ্ট্রীয় নিরাপত্তার ঝুঁকি তৈরি করতে পারে কোনো ব্যক্তির অবহেলা কিংবা কোনো কাজের মাধ্যমে, সেটি আসলে আমেরিকার দৃষ্টিতে কিংবা আমেরিকার রাজনীতিতে আমেরিকার নিরাপত্তা বিষয়ে কতটা আসলেই একটা নেতিবাচক প্রভাব ফেলেছে? ধন্যবাদ। আসলে আমি মনে করি এটা আসলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি বা আমরা নিরাপত্তা বিষয়ক বলুক সব দিক দিয়ে আমি মনে করি এটা একটা অফকোর্স একটা হুমকি, এবং এই জন্যই আমরা আসলে সবসময় বলি যে কোন একটা পজিশনে কিছু ম্যাচিউরিটি, কিছু অভিজ্ঞতা এবং পূর্বের যদি কোনো অভিজ্ঞতা না থাকে, দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স। হ্যাকসার সম্পর্কে আমরা জানি অনেক কিছু বলা হয়েছে আগে, তার অ্যাপয়েন্টমেন্টের আগে, তার হিয়ারিং এর সময়ে। ইনফ্যাক্ট দিস ইজ হোয়াট, তার প্রতিফলন আমি বলবো আর কি, যে এইভাবে যে ইয়াটা কিভাবে লিক হয়ে গেল। আটলান্টিক করেছেন এটা লিক, কিন্তু লিক করার আগে তো তাদেরও তো একটু দায়িত্ব ছিল যে প্রতিরক্ষা ডিপার্টমেন্টের আর কি। তো সেটা এটা শুধু যে আন্তর্জাতিকভাবে যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে এটা সবচেয়ে এটা বিপর্যয় তা না, এটা আমি মনে করি এটা আরো বড় বিপর্যয় হচ্ছে আমাদের নিরাপত্তার ক্ষেত্রে। যে বিশেষ করে এগুলো জেনে যাওয়া তো আসলে প্রতিপক্ষের জন্য, শত্রুপক্ষ বলেন বা যারা প্রতিপক্ষ বলেন, তাদের জন্য কিন্তু এটা একটা বিশেষ সুবিধা, এবং আমাদের জন্য এটা একটা নিরাপত্তাহীনতা। সো দিস ইজ failure of the department. I would say the failure of the institution. This I hope this is not going to repeat in the future, because this might actually haunt us. This might affect us in various ways internationally. সবচেয়ে বড় কথা হলো যে দ্য আটলান্টিক এটি প্রকাশ করেছে ইয়েমেনে হামলার পরে, কিন্তু তারা যদি আগে প্রকাশ করতো কিংবা আগে যদি এটি কোনোভাবে হউথিদের কাছে এই ইনফরমেশন গুলো চলে যেত, তাহলে হয়তো আমেরিকার নিরাপত্তা বাহিনীর জন্য এটি সবচেয়ে বড় সংকট তৈরি করতো। কারণ শত্রুপক্ষ যখন আপনার পরিকল্পনা জেনে যায় তখন তো খুব স্বাভাবিক যে আপনি আপনার সাজানো ছকে আপনি আক্রমণ করতে পারবেন না। অ্যাডভোকেট আব্দুর রশিদ, এটি যেটি বলা হচ্ছে যে আমেরিকার পররাষ্ট্রনীতির বিষয়গুলো বলা হচ্ছে, কারণ সেখানে এমন কিছু বিষয় আলোচনা হয়েছে যেটি পররাষ্ট্রনীতির বিষয়গুলো উঠে এসেছে, অর্থাৎ ইন্টারনাল আলাপ, যেটি হয়তো ঘরের ভিতরে বেডরুমের আলাপ কিংবা ড্রয়িং রুমের আলাপ, সেটি বাইরে যাওয়ার কথা নয়। যখন সেটি বাইরে যায় তখন তো সেটার একটি প্রভাব পড়ে। হ্যাঁ, অবশ্যই জোরবান, অনেক ধন্যবাদ। আসলে সেটার প্রভাব তো অবশ্যই পড়বে, কারণ আমরা যখন একটা দেশের সাথে যুদ্ধরত অবস্থার মধ্যে আছি তখন আমাদের ইন্টেলিজেন্স শেয়ারিংটা খুবই বেশি ইম্পর্টেন্ট, এবং এগুলো কাইন্ড অফ ক্লাসিফাইড ডকুমেন্টস এর মতো, মানে এগুলো যেন বাইরে না যায়। আমার কাছে অবাক লেগেছে যে এগুলো সেলফোনে মানে টেক্সটের মধ্যে এগুলো গ্রুপ করে আলোচনা করা হচ্ছে। এগুলো মানে খুব সেন্সিটিভ এইসব ইনফরমেশন। দেখেন, ওই আক্রমণের প্রায় আধা ঘন্টা আগে সম্ভবত এই আলোচনাগুলো হয়েছিল। আমাদের আমেরিকা যুক্তরাষ্ট্রের উপর রাশিয়া, চায়নার মতো দেশগুলো কিন্তু নজরদারি আছে, এবং তারা কিন্তু আমাদের গোয়েন্দা সংস্থার তথ্য নিয়ে সেগুলোকে কিন্তু বিভিন্নভাবে কাজে লাগানোর চেষ্টা করে। সো আমরা একটা দেশকে যখন কোনোভাবে সেখানে আমাদের ক্রুরা, আমাদের যারা মানে যে বিমানগুলো বা ওখানে আমাদের যে একটা নৌবহর আছে, এগুলো সবাই মিলে তো একটা মানে অ্যাটাকের পরিকল্পনাই তো ওখানে চলছে, সেই আলোচনা চলছিল। এটা যদি অনেক আগেই যদি মানে শত্রুপক্ষের কাছে যদি এটা চলে যায়, শত্রুপক্ষ কিন্তু তার ডিফেন্স নিতে পারে, অন্যভাবে অ্যাটাক করতে পারে। এখন ইয়েমেন হচ্ছে একটা ছোট কান্ট্রি, ক্ষুদ্র কান্ট্রি, হয়তো তাদের সেই পাওয়ারটা নাই, কিন্তু এটা যদি চায়নার সাথে হতো, রাশিয়ার সাথে হতো, তাহলে সেক্ষেত্রে আমাদের অবস্থাটা কি দাঁড়াতো? এটা কিন্তু হিউজ কনসার্ন।
আমি মনে করি যে আসলে ডোনাল্ড ট্রাম্প প্রসেশনটা এমন ভাবে অনেক কিছু মেসি করে ফেলছে, অর্থাৎ এত কিছু বিষয় নিয়ে তার কনসার্ন এভরিডে। আমরা যেমন এক্সিকিউটিভ অর্ডারের প্রতিদিন আমরা বুলেটের আওয়াজ শুনি, এরকম একটা অবস্থা। আমরা মানে গ্রিনল্যান্ড নিয়ে ব্যস্ত, আমরা কানাডাকে নিয়ে ব্যস্ত, আমরা টেরিফ নিয়ে ব্যস্ত, আমরা চায়নাকে নিয়ে ব্যস্ত, আমরা ইউক্রেন যুদ্ধ নিয়ে ব্যস্ত, আমরা ইসরায়েল প্যালেস্তাইন নিয়ে ব্যস্ত। এত কিছুর সাথে অনেক বেশি জড়িত হয়ে গেছে, যার ফলে আমাদের নিরাপত্তার যে মূল সেন্সিটিভ তথ্যগুলো, এগুলো কিভাবে করে ক্লাসিফাইড করা দরকার, কিভাবে এগুলোকে প্রিজার্ভ করা দরকার, এগুলো যাতে বাইরে প্রকাশ না পায়, এগুলো বিষয়ে আমাদের মনে সচেতনতা অনেক কমে যাওয়ার কারণে যেটা হয়ে গেছে, এটা কিন্তু আমাদের একটা ভিতর থেকে উইকনেস প্রকাশ করে। এবং এই উইকনেস কিন্তু শত্রুর কাছে যখন ধরা পড়বে, সেটা কিন্তু অবশ্যই আমাদের জন্য ভালো হবে না। আমিও আশা করি প্রফেসর স্যারের মতো যে ভবিষ্যতে এরকম ঘটনা ঘটবে না, এবং এগুলো না করাই ভালো হবে, কারণ এটাতে আমাদের লাভের কোনো সুযোগ নেই, বরং ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এবং একটা বিষয় সম্ভবত আমরা সবাই একমত হব যে এটা খুব অল্পের উপর দিয়ে গিয়েছে, অর্থাৎ সামনের দিনগুলোতে নিঃসন্দেহে এই ধরনের বিষয়গুলোতে ট্রাম্প প্রশাসনের যারা নিরাপত্তা কর্মকর্তারা আছেন, তারা এখন তো আসলে কোনো বিকল্প নেই, সচেতন কিংবা সতর্ক হওয়ার কোনো বিকল্প নেই। এবং সেটা ইয়েমেনের মতো ছোট দেশ, ছোট শক্তির বিষয়ে যাওয়াতে অল্পের উপর দিয়ে গিয়েছে, যাতে সামনের দিনগুলোতে অনেক বেশি শক্তিশালী হতে পারবে বলে আমরা মনে করছি। প্রফেসর ডক্টর গোলাম আহমদ বর, আপনার কাছে ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি একটি এক্সিকিউটিভ অর্ডারে স্বাক্ষর করছেন। তিনি প্রায় প্রতিদিনই কোনো না কোনো এক্সিকিউটিভ অর্ডার স্বাক্ষর করেন। সবশেষ যে এক্সিকিউটিভ অর্ডারটি আলোচনায় আছে সেটি হলো যে ভোটাররা অবশ্যই ভোট দেওয়ার সময় সিটিজেনশিপের একটা প্রমাণ দেখাতে হবে। এইটা আসলে কেন নতুন করে করার দরকার হলো, কিংবা এটার সাথে ডোনাল্ড ট্রাম্প অনেক আগে থেকে দাবি করছিলেন, বিশেষ করে 2020 সালে নির্বাচনকে নিয়েও তার একটা আপত্তি ছিল যে সে নির্বাচন ঠিকমতো হয়নি এবং নির্বাচনে প্রচুর অবৈধ মানুষ ভোট দিচ্ছেন, এই ধরনের কথাগুলো বলছেন। কতটা ইতিবাচক, কতটা নেতিবাচক বলে আপনি মনে করছেন? এটা দেখুন, আসলে হচ্ছে কনস্পিরেসি থিওরি আমরা জানি, পূর্বেও দেখেছি, যেগুলো করে তারা এইভাবে ইলেকশনে এসেছেন বা স্প্রেড করেছেন, মানুষকে বিভক্তি করেছেন, আন্ডারমাইন করেছেন। এটা হচ্ছে বিশেষ কতগুলো গ্রুপকে আন্ডারমাইন করা আর কি। এটা বিভিন্নভাবে তারা করে আসছেন, ভোটার সাপ্রেশন, অপারেশন অ্যাক্ট যেগুলো বলা হয়েছে। আপনার রেজিস্ট্রেশনের সময় ডকুমেন্টেশন ইজ ইম্পর্ট্যান্ট, কিন্তু ভোট দেওয়ার সময় যে তাকে আবার যে সিটিজেনশিপ সার্টিফিকেট শো করবে, দ্যাটস too much, and that's like I think also ignoring the citizens' right in this country. ওটা আমার কাছে মনে হচ্ছে না যে কোনো মতে এটা acceptable বা কোনো মতে এটা দরকার, প্রয়োজন। It's totally not necessary at all. তো এটা আবারও বলবো যে সে তার কনস্টিটিউয়েন্ট যেটা তার 37% যেটা বেস আমরা জানি, তাদেরকে নিয়েই তো এগুলো করেছেন, যে যেভাবে মানে মার্জিনালাইজ গ্রুপকে আরো মার্জিনালাইজ করা যায়, আরো বেশি তাদেরকে মানে পদচ্যুত করা যায়, সেই কাজগুলোর জন্য again and again সে বলতেছে I'm anti-immigrant এবং undocumented immigrant. Well, we are all against that undocumented, illegal immigration coming to this country. We don't want it, but the way actually in a respectful way, particularly in such a civilized country আমরা দাবি করি এবং হিউম্যান রাইটস এর কান্ট্রি আমরা বলি, ডেমোক্রেসি কথা বলি, সেখানে আমার কাছে দিস ইজ রিডান্ডেন্সি যেটা সে বলছে। আর এক্সিকিউটিভ অর্ডার তো আসলে প্রতিদিনই বলতে গেলে যে হচ্ছে, 2 দিন পর পরে আমরা দেখতেছি, এবং সবগুলো যে এক্সিকিউটিভ অর্ডার গুলো আপনি যদি প্যাটার্নটা যদি দেখেন, it has less substance than I would say, divisiveness and making someone like more vulnerable. These are the way. এবং এটা কিন্তু আলটিমেটলি দেখুন, এটা আন্তর্জাতিকভাবে অ্যাডভোকেট রশিদ একটু বলছিলেন যে আন্তর্জাতিকভাবে আমাদেরকে কিন্তু আরো বেশি কিন্তু বিতর্কিত করবে এবং করছে অলরেডি। এবং উই আর গোইং টু পে রিয়েলি বিগ প্রাইস। আমাদের যে একটা উই স্টুড টল ইন দ্য হোল ওয়ার্ল্ড, আমরা সবচেয়ে বড় মাপের বলেছি, বড় গণতন্ত্র, all these things are going to be like dismat এবং হচ্ছে অলরেডি কিন্তু আন্তর্জাতিকভাবে। So this is again unnecessary. There is no way that we require these things again to provide the citizenship documentation when you are going for voting. For the registration, of course, registration, you cannot do anything without showing your documentation for the citizenship. So again, আবার যে ভোটের দিকে বলবে সেটা হচ্ছে জাস্ট বলছে যে I'm trying to control like illegal immigrants. This is like one after another. দেখুন এখন যে তার বর্তমান যে অবস্থা সরকারের আর কি, আপনি দ্রব্যমূল্য দেখেন, বা যেটা বলেছিল আলাউদ্দিন প্রদীপের মতো, হি ইজ গোইং টু চেঞ্জ the society and everything. Nothing is happening. So shifting, it's like focusing on something different. That's what actually they are doing now. এবং আমার মনে হচ্ছে না এগুলা, they are the one actually they created DOS, right? Department of Government Efficiency যেটা বলা হচ্ছে, is this a proper
and professional way of utilization of the time of the professionals. I think I'm it was state of the professional time. And this actually even is causing more destruction to the productivity. The DOGE is going to actually, eventually they say they're going to bring productivity with the required number of people. Their main intention of this DOGE is that okay, we are going to get rid of the people that we don't need, unnecessary personnel. But I think again, bringing all this thing, focusing, shifting the thing instead of doing your job, main mission, and the strategic plan that you are actually telling us. So I think this is again redundancy and unnecessary way of using your professional time. জি, অ্যাডভোকেট আব্দুর রশিদ, আপনার কাছে জানতে চাই যে আমরা জানি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনেকগুলো এরকম এক্সিকিউটিভ অর্ডার কিংবা সিদ্ধান্তই এখন পর্যন্ত আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে এবং অনেকগুলোকে আদালত আটকে দিচ্ছেন। এটি নিয়ে আদালতের সঙ্গে ট্রাম্প প্রশাসনের হোয়াইট হাউসে এক ধরনের স্নায়ুযুদ্ধ শুরু হয়ে গিয়েছে, কিছুটা ওপেন, কিছুটা হয়তো গোপনে। কিন্তু আপনার কাছে জানতে চাই এই সিদ্ধান্তটি এটিও কি আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হবে কিংবা আটকে যাবে বলে আপনি ভাবছেন? অবশ্যই সেটা হবে, কারণ অলরেডি এটা নিয়ে কোর্ট কথা বলেছে এবং ইলেকশন এক্সপার্টরা এবং অন্যান্য ডেমোক্রেট পার্টি এটাকে চ্যালেঞ্জ করবে কোর্টের সামনে। লুক, এটার মূল অবজেক্টিভটা কি? আসলে মূল অবজেক্টিভ হচ্ছে নন সিটিজেনদের যাতে ভোট দেওয়া থেকে তাদেরকে বিরত রাখা যায়, রাইট? এখন দেখেন, ভোট সম্পর্কে আমাদের কনস্টিটিউশন কি বলছে? কনস্টিটিউশন ভোট সম্পর্কে কোনো স্পেসিফিক দায়িত্ব কথা কিন্তু বলেনি। কনস্টিটিউশন শুধুমাত্র বলে দিয়েছে যে ভোটের প্লেস অ্যান্ড ম্যানার এগুলো হচ্ছে ঠিক করবে হচ্ছে স্টেট, এটা শুধুমাত্র বলে দিছে। এবং কংগ্রেসের একটা আইন আছে, যে আইনের মধ্যে স্পষ্ট করে বলা আছে যে ভোটার এলিজিবিলিটি কি, এলিজিবিলিটি হতে হবে সিটিজেন, অথবা যদি স্টেট কোনো এলিজিবিলিটি নির্ধারণ করে, এটা সম্পূর্ণ স্টেটের দায়িত্ব। আপনি জানেন যে আমেরিকার 50টি স্টেট, তাদের মধ্যে স্বায়ত্ত শাসন আছে এবং স্টেটটা কিন্তু কিছু আইনের ক্ষেত্রে নিজেরা কিন্তু ফুল ইন্ডিপেন্ডেন্সি কিন্তু ভোগ করে। এবং হয়তো আপনাকে জানিয়ে রাখি যে নিউ ইয়র্ক স্টেটের ভিতরে, বিশেষ করে নিউ ইয়র্ক সিটির ভিতরে এই ধরনের একটা আইন 2021 সালে করা হয়েছিল, যাদের গ্রিন কার্ড কিংবা ওয়ার্ক পারমিট আছে তারা মিউনিসিপ্যাল ইলেকশন গুলোতে ভোট দিতে পারবে, যেটি সবশেষ গত সপ্তাহে নিউ ইয়র্ক স্টেটের উচ্চ আদালত বাদ দিয়েছেন। অর্থাৎ এইখানেও সেই আগের নিয়মটাই বড় রাখা হচ্ছে যে শুধুমাত্র সিটিজেনরাই ভোট দিতে পারবেন। না, তারপর আমি বলি যে আমাদের এটা এখন লোক, এটা তো আপনার জুডিশিয়াল চ্যালেঞ্জের মধ্যে যাবে, কারণ হচ্ছে যে স্টেট গুলোকে বাই কংগ্রেস ফেডারেল আপনার অডিওটি একটু ভেঙে যাচ্ছে এবং এলিজিবিলিটির ক্ষেত্রে তারা সিটিজেনশিপকে কাউন্ট করবে এবং অন্যান্য ডকুমেন্টস কে তারা কাউন্ট করবে। জি, আমি একটু প্রফেসর, এটা আমাদের যে ইলেকশন এক্সপার্টরা আছে, শোনা যায়? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমাদের ইলেকশন এক্সপার্টরা কিন্তু বলছেন দিস ইজ আ হোল লাই, এই শব্দটা কিন্তু ইলেকশন এক্সপার্টরা ইউজ করেছেন। এবং ইলেকশন এক্সপার্টরা কিন্তু আরো একটা ভালো কথা বলেছে যে আসলে এক্সিকিউটিভের কি অধিকার আছে কিনা যে ফেডারেল লকে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে ভোটিং প্রয়োগ করা, এটা কিন্তু ওভার এক্সারসাইজ অফ দ্য পাওয়ার। এবং আমরা অপেক্ষা আছি যে এই বিষয়ে নিয়ে কোর্টের অবশ্যই একটা রুলিং বা প্রেসিডেন্ট আসবে। মানে আমেরিকাতে তো আমরা মনে করি যে স্টেটদের যে স্বাধীনতা আছে, স্টেট কিন্তু নির্ধারণ করতে পারে যে তার ড্রাইভার লাইসেন্স or others নির্ধারণ করতে পারে, এটা স্টেটের একটা স্বাধীনতা হতে পারে। আমরা একটু সবশেষ যে প্রসঙ্গটি আলাপ করতে চাই প্রফেসর ডক্টর গোলাম মাদবর, সেটা হলো এই অনুষ্ঠানে বসেই আমরা ভারতের অনেক অভিযোগ আলোচনা করেছি। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, ভারতের মিডিয়া প্রোপাগান্ডা দিনের পর দিন, বিশেষ করে গত 8 মাস ধরে এটি এত বেশি আলোচনা করেছি আমরা। সেই জায়গায় একই টেবিলে বসে আমরা এখন আলোচনা করছি আমেরিকার একটি সংস্থা যারা নাম ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম। তারা বলছে ভারতে ধর্মীয় স্বাধীনতা গুরুতরভাবে লঙ্ঘন হচ্ছে এবং এই লঙ্ঘনের দায়ে তারা ভারতের যে গোয়েন্দা সংস্থা তার উপর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য একটি সুপারিশ করেছে, যেটি নিয়ে দিল্লি তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে। অর্থাৎ পুরো গণেশ উল্টে যাওয়ার মতো একটা অবস্থা, যে ভারত এতদিন বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে দিনের পর দিন সবক দিয়ে গেছে, সেই ভারতের ভিতরে এখন ধর্মীয় স্বাধীনতা গুরুতর লঙ্ঘন হচ্ছে এবং কে নিষিদ্ধ করার মতো গুরুতর বিষয় ঘটে যাচ্ছে। আপনার বিশ্লেষণ শুনবো। হ্যাঁ, আমি এটা বলার আগে আসলে একটা চমৎকার পয়েন্ট আসলে অ্যাডভোকেট আব্দুর রশিদ যেটা এনেছেন আর কি, এটাই হচ্ছে আসলে বড় কথা যে এখানে স্টেট গুলো কিন্তু আপনার একটা সভরেন কান্ট্রির মতো, সেইটার উপরেই কিন্তু আপনার এটা বিশেষ করে বলতে গেলে আমরা জানি কোন স্টেট গুলোকে সে টার্গেট করছে।
যে স্টেট গুলো হচ্ছে এই ধরনের আপনার ইমিগ্রেন্ট গুলো যারা বেশি বা গ্রিন কার্ড পেয়েছেন আর কি। সো দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট আই থিংক ওকে, এটা আমরা যোগ করে রাখলাম। জি, জি। ভারতের আসলে প্রসঙ্গে দেখুন, ধর্মীয় স্বাধীনতার ব্যাপারে আমরা জানি যে এখন লার্জেস্ট ডেমোক্রেসি বলা হয় ভারতকে, সেখানে কিন্তু বসে আছে আমরা জানি একটা ধর্মভিত্তিক একটা রাজনৈতিক দল, মোদি যেটা হচ্ছে হেড, এবং সেটাই হচ্ছে আপনি মনে করেন সেই প্রাইম মিনিস্টার। আসলে দেখুন, ধর্মীয় ভাবে তারা বলে দে আর ভেরি প্লুরালিস্টিক কান্ট্রি, ভেরি ডেমোক্রেটিক কান্ট্রি, দ্য স্মল ওয়ার্ল্ড ইন্ডিয়া। এবং বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে যেগুলো হচ্ছে আপনার রাজনৈতিক কতগুলো আপনার অ্যাটাক পেয়েছে বা মাইনরিটি রাজনৈতিক কিছু ঘটনা ঘটেছে, জি, আমি আমি তাও বলবো যে মাইনরিটি হিসাবে তাকে না দেখে সেখানে দেখতে হবে যে তাকে বাংলাদেশের সিটিজেন হিসাবে। আমরা জানি অভ্যুত্থানের পরে এগুলো হয়েছে, এগুলো তোলপাল করে ফেলছে, এবং তুলসী কাবাড পর্যন্ত আপনার ইন্ডিয়াতে গিয়ে এটার উপরে বারবার কিন্তু ফোকাস করতে চাচ্ছে, বিকজ মানুষের যখন ভ্যালিডার কোনো পয়েন্ট থাকে না, তখন এই ছোট ছোট এগুলো নিয়ে তারা কিন্তু এগোতে, এবং তার একটাই উদ্দেশ্য তাদের বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিণত করা, যেটা হচ্ছে দুপের মুখে যে আমরা সেগুলো আলোচনা করেছি। এখন ভারতের যখন নিজের ঘাড়ে এটি উঠে গেল তখন কি হলো? যে কানাডার সাথে যেটা ইয়াটা হলো, এর আগে তো আপনার কানাডার সাথে যেটা হলো, আপনার দেখুন একটা যে মাইনরিটি গ্রুপ আপনি শিখ বলেন, তাদের নেতাকে যে মেরে ফেলা, সেখানে কানাডার সাথে গেল তাদের এই অবস্থা। এখন এইখানে আপনার দেখুন ইউনাইটেড স্টেটসে যে অবস্থা, যে আরো টার্গেট করছে কিলিং এর জন্য, অর্থাৎ এখানে কারা, এখানে আছে মুসলিম আছে, মাইনরিটি যদি আপনি বলেন, সংখ্যালঘু যদি বলতে বলেন, ইন্ডিয়াতে খ্রিস্টান আছে এবং আপনার যে শিখ আছে। সো তারাই কিন্তু এদিকে বলতেছে যে তারাই হচ্ছে সবচেয়ে বড় ডেমোক্রেসি এবং তারাই হচ্ছে হিউম্যান রাইটের দেশ। অন্যদিকে দেখা যাচ্ছে যে এই মাইনরিটির উপর যে কিলিং টর্চার, বিশেষ করে আমরা জানি যেটা হচ্ছে, কম্পেয়ার টু যদি আপনি বাংলাদেশের সিচুয়েশনকে দেখেন, নাথিং এট দ্য হাইয়েস্ট লেভেল, একজনকে গরুর মাংস রাখার জন্য একেবারে পিটিয়ে মেরে ফেলা হলো। সো এখন ইউনাইটেড স্টেটস এর যে সংস্থার যেটা কথা বলছেন, স্বাভাবিকভাবে দে অ্যাকচুয়ালি রেজ দিস কনসার্ন, দিস ইজ হোয়াট ইন্ডিয়া ইজ ডুইং, সো উই নিড টু বি। এখন এগুলো সবকিছুর পিছনে হচ্ছে একটা পলিটিক্স কাজ করে, সেই পলিটিক্সটা হচ্ছে এখন আন্তর্জাতিকভাবে ইউনাইটেড স্টেটস ইজ ট্রাইং টু গেট ইন্ডিয়া অন দেয়ার সাইড, বাট ইন্ডিয়া ইজ নট অ্যাকচুয়ালি গোয়িং অ্যাবসলিউটলি অন দ্যাট ওয়ে। সো এই জিনিসটা নিয়ে কিন্তু এখন আরো বেশি, মানে কি বলবো, যে কারাকারি বাড়াবাড়ি এটা আরো বেশি হচ্ছে আর কি। কারণ ইন্ডিয়া, আমি বরাবরই অনুষ্ঠানে বলছি যে দেয়ার কাইন্ড অফ মিল্কিং দ্য কাউস ফ্রম বোথ সাইড। সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়াকে বলা হচ্ছে যে আমরা উই আর ওল্ড ফ্রেন্ডস, আমেরিকা বলা হচ্ছে উই আর নিউ ফ্রেন্ডস। আপনি দুই নৌকায় পা দিয়ে তো চলতে পারবেন না, কিন্তু ইফ ইউ হ্যাভ রিয়েলি ব্যাগেজেস, আপনার নিজের যদি কতগুলো ব্যাগেজেস থাকে, ইউ বেটার ক্লিন দোজ ব্যাগেজেস বিফোর ইউ টক অ্যাবাউট আদার কান্ট্রি, বিফোর ইউ টক অ্যাবাউট। সো this is like a, yes, আপনি যা বলছেন 180-degree turn around. I think eventually বলেন at the end of the day যে truth prevail. So this is what actually coming up in that way. So I would say that I think American সংস্থা যেটা টার্গেট করেছে, পয়েন্ট করেছে, এটা হয়তো আগেও করা উচিত ছিল, তাদের করে নাই বিকজ অফ দিস ইন্টারন্যাশনাল পলিটিক্স এন্ড দ্য অ্যালায়েন্স দে আর লুকিং ফর। আমি অ্যাডভোকেট আব্দুর রশিদ আপনার কাছে আসবো, তার আগে প্রফেসর গোলাম মাতবর আপনার কাছে একটা ভিন্ন প্রশ্ন রাখতে চাই। সেটা হলো, এতদিন বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে ভারত পলিটিক্স করেছে, কারণ আপনি বলছিলেন যে এইগুলো আসলে আন্তর্জাতিক পলিটিক্সেরই একটা অংশ, যে আমেরিকা ইভেন যেটি করছে সেটি হয়তো পলিটিক্সেরই একটা অংশ ভারতের ব্যাপারে। এতদিন বাংলাদেশের বিষয় নিয়ে ভারত করেছে এবং ভারত সেটি নিজেরা দাবি করেছিল। এখন যখন আমেরিকা দাবিটা করলো, আমেরিকার একটা সংস্থা বললো, বাংলাদেশ এই ইস্যুটা নিয়ে ভারতের সাথে পাল্টা পলিটিক্স করার সুযোগ কতটা তৈরি হলো? আমি মনে করি বাংলাদেশের এটা এইভাবে প্রতিপক্ষ যেটা আমরা করি টিক ফর ট্যাক, এসব না করে বাংলাদেশ মাস্ট স্ট্যান্ড ইন দেয়ার পজিশন। এবং যেটা আপনি চেষ্টা করছেন জঙ্গি রাষ্ট্র হিসাবে বা বাংলাদেশে মাইনরিটি করেছে, এটা কিন্তু টিকে নাই, এটা কিন্তু সবাই জেনে গেছে অলরেডি। এখন যেগুলো মাইনরিটি কেন অ্যাটাক হবে, হ্যাঁ, ওই সময় যে বিপ্লবটা হয়েছে সেখানে কিন্তু অনেকের উপর অ্যাটাক হয়েছে, বিশেষ করে পলিটিক্যালি যারা খুব অ্যাসোসিয়েটেড ছিল, যে অতীতের যে স্বৈরাচারী সরকার, তাদের উপর হয়েছে। সেটা কিন্তু হিন্দু হিসাবে হয় নাই, মাইনরিটি হিসেবে হয় নাই, সেটা হয়েছে রাজনৈতিক ভাবে। সেই জিনিসটা কিন্তু এখন কিন্তু দুপে টিকে নাই, এবং ইউনাইটেড সেক্রেটারি জেনারেল নিজে গিয়েও দেখেছেন এবং তাদের অম্বাডসপারসন গিয়েও দেখেছেন, দ্যাটস নট ট্রু। সো এইটাকে রিটালিয়েট বাংলাদেশ করা মানে হচ্ছে, ওই কুকুর আমাকে কামড় দিয়েছে, আমিও কুকুরকে কামড় দিতে যাবো। বাংলাদেশ শুড নট ডু ইট। Let actually চমৎকার পরামর্শ দিয়েছেন আপনি। things to unfold in its own way.
এবং বাংলাদেশের এটাই হবে ম্যাচিউরিটি এই ক্ষেত্রে আমি মনে করি যে শো করা। ওকে, অ্যাডভোকেট আব্দুর রশিদ, আপনার কাছে জানতে চাই, শুধুমাত্র তারা রয়ের ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য বলেছে তা নয়, একসঙ্গে ভারতের ব্যাপারেও কনসার্ন জানিয়েছে, অর্থাৎ ভারতের ধর্মীয় স্বাধীনতার বিষয়ে তারা কনসার্ন জানিয়েছে। অনেকগুলো প্রেক্ষাপট তো আছে, ইভেন 2023 সালে এই নিউ ইয়র্কে যে শিখ একজন নেতাকে হত্যা করা হলো, যেটির সঙ্গে জড়িত বলে আমেরিকার ধারণা। সবকিছু মিলে এই ঘটনাটা ভারতের ধর্মীয় স্বাধীনতার ব্যাপারে তারা এটাকে, যদি আমরা দেখছি উড়িয়ে দিয়েছে, ভারতে খুব একটা গুরুত্ব দিচ্ছে না, কিন্তু শেষ পর্যন্ত কিছুটা হলেও সহনশীল হবে কিনা। ধন্যবাদ জুয়েল ভাই। আসলে দেখেন, ভারতের এই যে মানে ধর্মীয় স্বাধীনতার উপর যে আঘাত, সংখ্যালঘুদের বিশ্বাসের প্রতি যে আঘাত, এগুলো কিন্তু বহুদিন ধরে হয়ে আসছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমরা নেইবার কান্ট্রিগুলো অত শক্তিশালী না হওয়ার কারণে আমরা ওয়াশিংটনে এই স্ট্রং লবিটা করতে পারি নাই, বা আমরা বুঝাতে পারি নাই যে আসলে ভারতে কি হচ্ছে। কিছুদিন আগে তুলসী গ্যাবার্ড যখন ভারতে গেলেন, তিনি দিল্লিতে বসে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন বিষয় নিয়ে কথা বলেন, কিন্তু বাংলাদেশে এতে বহুগুণ বেশি যে সংখ্যালঘু নির্যাতন ভারতে হয় সেই বিষয়ে মানে তার কাছে কেউ কোনো তথ্য হয়তো দেন। কিন্তু যাক, পরিষ্কার অবশেষে সত্য বেরিয়ে এসছে। এবং দেখেন, ভারতকে ওই যে আপনার ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলেশনস ফ্রিডম, এরা কিন্তু সাজেস্ট করেছে যে ভারতকে যেন কান্ট্রি অফ পার্টিকুলার কনসার্ন হিসেবে ঘোষণা করা হয়। অর্থাৎ যেই সব দেশে ধর্মীয় স্বাধীনতার ঘাটতি রয়েছে, সরকার কর্তৃক ধর্মীয় স্বাধীনতাকে লঙ্ঘন করা হয়, সেসব দেশকেই কিন্তু এই লিস্টের মধ্যে নেওয়া আসে। এটা কিন্তু খুব সিরিয়াস একটা অ্যালিগেশন, যেটা কিন্তু বাংলাদেশের বিপক্ষে নেই, কিন্তু ভারতের বিপক্ষে চলে আসলো। এখন ভারত কি করেছে দেখেন, ভারত পশ্চিমা বিশ্বের মধ্যে তার গোয়েন্দা সংস্থা দ্বারা আমেরিকার কানাডার নাগরিকদেরকে হত্যা করছে যারা ভারতের মুক্তি সংগ্রামী নেতা হিসেবে পরিচিত। যেমন আপনি জানেন যে কানাডাতে জাস্টিন ট্রুডো নির্ঝর হত্যাকাণ্ডর যে ঘটনাটা ঘটে গেল, এটা নিয়ে কানাডার সাথে ভারতের ডিপ্লোম্যাটিক রিলেশনের একটা বিশাল বড় ঘাটতি তৈরি হয়েছে, এটা এখনো পর্যন্ত চলছে। এরপরে আমেরিকার ভূখণ্ডে এসে এখানে দেখেন ভারত হায়ার করেছে একজন বিজনেসম্যানকে, এবং সেই বিজনেসম্যান তার টাকা দিয়ে হায়ার করেছেন একজন আমেরিকান এজেন্টকে হত্যা করার জন্য, গুরবাজ সিং পান্নুকে। এবং যাকে ওই ব্যক্তি, যার নাম হচ্ছে নিখিল গুপ্তা, যিনি হত্যা করেছেন, বর্তমানে তিনি অ্যারেস্ট রয়েছেন ইউরোপের একটা দেশের মধ্যে, আমি মনে হয় যে এক দেশে উনি গ্রেপ্তার আছেন। তো তিনি হায়ার করেছেন যে লোকটাকে এই পান্নু সিংকে হত্যা করার জন্য। তিনি কিন্তু আনফর্চুনেটলি একজন এজেন্ট ছিলেন, আমেরিকার আন্ডারকভার এজেন্ট। সো যার ফলে কিন্তু বিষয়টাকে ধরা খেয়েছে, এবং যেটা ব্রিটিশ পত্রিকা ফাইন্যান্সিয়াল টাইমস যেটা রিসেন্টলি উল্লেখ করেছেন যে এই হত্যাকাণ্ডটাকে যুক্তরাষ্ট্র কিন্তু প্রিভেন্ট করতে সমর্থ হয়েছে। তো এর মানে যুক্তরাষ্ট্র, কানাডার মতো পশ্চিমা দেশগুলো এখন বুঝে গেছে যে ভারত তাদের শক্তিকে দেশের বাইরে এক্সটেন্ড করে ভারত সম্পর্কে যারা কথা বলবে, ভারতের স্বাধীনতা বা ধর্মীয় স্বাধীনতা নিয়ে যারা কথা বলবে, তাদের বিরুদ্ধে ভারত এখন বিভিন্ন দেশে, কানাডা এবং আমেরিকার মতো দেশে এসে তারা গুপ্ত হত্যা চালাতে পারে। তো এটা কিন্তু আমাদের জন্য একটা বড় কনসার্ন, এবং আমরা এটা কোনোভাবে অ্যালাউ করতে পারি না। এবং আমরা মনে করি যে এই জন্য বাংলাদেশের মতো দেশগুলো, যাদের প্রতি ভারতের অভিযোগ সবচেয়ে বেশি নেবারিং কান্ট্রিতে, যে বাংলাদেশে এই হচ্ছে সেই হচ্ছে, সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে, অর্থাৎ নিজের দোষ না দেখে সে অন্যের দোষ দেখিয়ে সেগুলো নিয়ে লবিং করে, আমাদেরও উচিত শক্তিশালী স্ট্রং লবিয়াস্ট গ্রুপ রাখা ওয়াশিংটনে, যে এই জিনিসগুলো যাতে আমরা এক্সাম্পল হিসেবে ভবিষ্যতে যখন বাংলাদেশকে নিয়ে এই ধরনের কথা বলবে ইন্ডিয়া, তখন যেন আমরা ওয়াশিংটনে এই জিনিসগুলো তুলে ধরতে পারি। তাদের রিপোর্ট দিয়ে যেন আমরা তাদের যুক্তি খণ্ডন করতে পারি যে দেখো তাদের দেশে কি হয়েছিল। তাদের দেশ তো রয়ের মতো একটা এজেন্সি, আমেরিকা কানাডার মতো দেশে এসে তারা গুপ্ত হত্যা চালানোর মতো তারা সাহস দেখায়। সুতরাং আসলে ভারত যে মোদী সরকারের আমলে একটি সাম্প্রদায়িক জাতীয়তাবাদী শক্তি, যে শক্তির উত্থান এখানে শুধু ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট না, গোটা ওয়ার্ল্ডের মানুষের ধর্মীয় এবং মত প্রকাশের স্বাধীনতার জন্য যে একটা বড় থ্রেট, এটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে, এবং এটাই আমাদেরকে বোঝাতে হবে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলোতে। এবং একই সঙ্গে নিঃসন্দেহে বাংলাদেশকে এই নিশ্চয়তা দিতে হবে যে বাংলাদেশ নিজেদের পরিস্থিতিটা সামাল দিতে পারছে, অর্থাৎ বাংলাদেশে ভারতে হচ্ছে তাই বলে বাংলাদেশে করা যাবে, কিংবা বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু যারা আছে তাদেরকে অনিরাপদ রাখা হবে, সেটি যাতে না হয়। হয়তো আন্তর্জাতিক রাজনীতিতে আমরা তো সেটাই চাই। লোক, আমেরিকা কি রিপ্রেজেন্ট করে? ধর্মীয় স্বাধীনতা, মানুষের ব্যক্তিগত স্বাধীনতা, এটা আমরা সারা পৃথিবীতে এটাকে আমরা বহাল রাখতে চাই। এই জন্য আমরা সারা পৃথিবীর সব মানুষের ধর্ম, বর্ণ, মতামত প্রকাশের স্বাধীনতা কিন্তু রক্ষা করি। কিন্তু দ্য স্যাড পয়েন্ট যে আমরা এখন যে মুভমেন্ট, ক্রিটিক্যাল মুভমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছি, এই সময় শুধু আমেরিকাতে না, সারা বিশ্বের মধ্যে যেন এই স্বাধীনতাগুলো কিছুটা ক্ষতিগ্রস্তের পথ ধরে যাচ্ছে।
জি, প্রফেসর ডক্টর গোলাম মাতবর, আর 30 সেকেন্ড আপনি যদি কিছু যোগ করতে চান এই বিষয়ে। না, আসলে এটা খুব সুন্দরভাবে সামারাইজ করছে অ্যাডভোকেট আব্দুর রশিদ, যে আসলে যে ফ্রিডম, যে মানুষের বিশেষ করে মানবাধিকার বা তার যে স্বাধীনতা, এটা ইট শুড নট বি বেসড অন অ্যাকচুয়ালি রিলিজিয়ন, ইট শুড বি বেসড অন দ্য সিটিজেনশিপ অফ দ্যাট কান্ট্রি। এবং দেখুন, আপনার বরাবরই কিন্তু ইন্ডিয়া দাবি করে আসছে তাদের লার্জেস্ট প্লুরালিস্টিক কান্ট্রি, কিন্তু এখন হিন্দুত্ববাদ বিশেষ করে যেটা যেভাবে ছাড়া দিয়ে আসছে, এটা কিন্তু ইটস এ থ্রেট ফর দ্য হোল ওয়ার্ল্ড, যেটা তারা সবসময় কিন্তু ইসলামিক ফান্ডামেন্টালিজমের কথা বলে, কিন্তু এইটা কিন্তু বলে না। এবং আব্দুর রশিদ যেটা সুন্দরভাবে বলেছেন যে এখন ওয়ার্ল্ড স্টেজে এটাই আপনার দেখানো উচিত, দিস ইজ হোয়াট দে আর ডুইং অলসো। আপনি অন্যের দিকে তাকাচ্ছেন অথচ নিজের দিকে, নিজের কান্ট্রিতে সেটা এখন এমন ভাবে চর্চা হচ্ছে, এটা অন্য বিশেষ করে মাইনরিটি 3টা গ্রুপ, বিশেষ করে শিখ, মুসলমান এবং 4টা গ্রুপ, বুদ্ধিস্ট এবং খ্রিস্টান, ইটস এ বিগ থ্রেট ফর দেম। আপনি বিভিন্ন বিষয়টা কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অ্যাটাক দেখছি আমরা, এবং সে নিজেই তো কান্ট্রি সেভাবে নিজেতেই কিছু করছে না, প্লাস অন্য কান্ট্রিতে এসে তাদেরকে মেরে ফেলা বা তাদেরকে হ্যারাস করা এবং তাদের উপর নজরদারি করা, এটা কিন্তু এসে কনসার্ন। আমার মনে হয় এটা কিছুতে গ্রহণযোগ্য নয়, এবং আলটিমেটলি কিন্তু ট্রুথ প্রিভেল বেরিয়ে আসছে, এবং এটা আমার মনে হয় ডকুমেন্টেশন ইজ গুড ডকুমেন্টেশন ইন দ্য ওয়ার্ল্ড বাংলাদেশ জুডিশিয়ারি এন্ড দ্য লিগ্যাল সিস্টেম। অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর গোলাম মাতবর এবং অ্যাডভোকেট আব্দুর রশিদ। আমাদের সময় শেষ হয়ে গিয়েছে, এবং দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।